নমস্কার। আজকে আমরা একেবারেই খুব আতঙ্কিত হয়ে একটি বিষয় নিয়ে আজকে আলোচনায় এসেছি আর কি। আমাদের সাথে আলোচনায় আজকে উপস্থিত রয়েছে শেষাদ্রি। শেষাদ্রি অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি খবর রাখে, পড়াশোনাও করে, যে আপ টু ডেট সমস্ত ব্যাপারে। তো সে কারণে এই আলোচনাটা ও থাকলে অনেক বেশি ভালো হয় আর কি। আমাদের আজকে আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে যে গত কিছুদিন ধরে আপনারা জানেন যে এশিয়ান পলিটিক্স বা ইউরোপিয়ান বা পৃথিবীর পলিটিক্স, ইসরায়েল এবং প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধ ইত্যাদি এই বিষয়টা নিয়ে ভয়ঙ্কর রকমভাবে হয়ে চলেছে। এবার আমাদের এরকম একটা শঙ্কা হচ্ছে গোটা বাংলা আর কি, মানে দুই বাংলা মিলিয়ে, এখন বাংলা বলতে আমরা পশ্চিমবাংলার লোক, তো এই বাংলাতে এমন একটা আনরেস্ট আর কি সমস্ত দিক দিয়ে এটা তৈরি করবার একটা প্রয়াস, এটা আমাদের চোখে ধরা পড়ছে। মানে ভারতবর্ষে আমরা বেশ কিছু, ধরুন আমি কিছুদিন আগে মণিপুর গিয়েছিলাম, মানে মণিপুরের সংলগ্ন অঞ্চলে, এবং সেখানে আমি যেটা দেখে এসেছি আপনারাও নিশ্চয়ই জানেন, মানে মিডিয়াতে সবটা আসেনি, যে মেইতেই এবং কুকি এই দুটো সম্প্রদায়, তাদের মধ্যে মানে প্রায় যুদ্ধ আর কি, প্রায় না, যুদ্ধ চলছে, এবং কত হাজার মানুষ মারা গেছে এর মধ্যে আমরা কেউ জানি না। এটা একদম নতুন এবং সবে সবে তৈরি করা হয়েছে। তো এরকম ভারতবর্ষের নানা প্রান্তে জাতি দাঙ্গা, ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে দাঙ্গা, হিন্দু মুসলিম তো আছেই, এই যে নানাবিধ দাঙ্গা তৈরি করে আর কি একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার একটা প্রয়াস, একেবারে সচেতন প্রয়াস, খুব পরিকল্পিতভাবে এটা তৈরি করা হচ্ছে। এবং এটা এর যে ভ্রূণ সেগুলো আমরা বাংলাতেও খুব স্পষ্টভাবে আমাদের চোখে ধরা পড়ছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের একটা আলোচনা খুব জরুরি বলে মনে হয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে নানাবিধ খবরের ক্ষেত্রে শেষাদ্রি অনেক বেশি ইনফরমেটিভ আর কি, সে কারণে শেষাদ্রি আজকে আমাদের আলোচনায় রয়েছে। তো শেষাদ্রি, তুই আজকের সিনারিওটা একটুখানি ব্রিফ কর, তারপরে আলোচনায় ঢোকা যাচ্ছে। তুমি যেটা প্রথমেই বললে সেটা হলো যে ভারতবর্ষের সারা দেশ জুড়ে একটা বিভেদের একটা প্রক্রিয়া চলছে, এবং সারা দেশকে টুকরো টুকরো করার একটা প্রসেসের ভেতর দিয়ে চলছে বর্তমান সরকার এবং বর্তমান শাসক দল। তো আমরা কি দেখলাম যে প্রথমত আমি যদি বলি একদম শুরুতে মোদি গভর্নমেন্টের প্রাথমিক পর্যায়ে যেটা হলো যে গুজরাট থেকে প্যাটেলদের আন্দোলন, পাতিদার আন্দোলন হলো, সেখান থেকে দেখা যাচ্ছে যে চলে এলো জাটদের আন্দোলন। প্রত্যেকেই কিন্তু নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের একটা আলাদা একটা জাতিসত্তা হিসেবে এস্টাবলিশ করার জন্য তারা বিভিন্ন রকমের আন্দোলন এবং তার সাথে সাথে একটা আনরেস্ট তৈরি করছে, এবং তারপরে সেইটা ছড়িয়ে পড়লো সারা দেশে। যেমন এখন যেটা চলছে যে উড়িয়া বাঙালি, অসমিয়া বাঙালি, বাঙালিদের ভেতরে ঘটি বাঙাল, কাশ্মীরে চলে গেলে তুমি কাশ্মীরি হিন্দু পণ্ডিত বনাম কাশ্মীরি সাধারণ মুসলিম জনগণ। হিন্দু মুসলিম শুধু নয়, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর ভেতরেই, পাশাপাশি বসবাসকারী প্রত্যেকটা জাতিগোষ্ঠীর ভেতরেই পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ এবং পরস্পরের প্রতি পরস্পরকে লেলিয়ে দেওয়া, এই লেলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের আলোচনা আজকে সেটা নয়, আমরা আজকে খুব আশঙ্কিত যে কারণে আমরা এই আলোচনায় এসেছি, সেটা হলো যে এই 10 বছর থেকে 11 বছরের যে এই মোদি জামানাতে আমরা খুব স্পষ্টভাবে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে বিভিন্ন জাতির ভেতর বিরোধ তো চলছেই, তার সাথে সাথে যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হলো যে বাঙালি এবং বাংলার ভূখণ্ড এবং বাঙালি জাতিগোষ্ঠী, এই বাঙালি জাতিগোষ্ঠীকে সব রকমভাবে কলঙ্কিত করা, বিভিন্ন রকমভাবে বাঙালি জাতির গায়ে কাদা ছেটানো, কালি ছেটানো, এর এই প্রক্রিয়া চলেছে, এবং এই প্রক্রিয়াতে সব রকমভাবে সব মেশিনারিকে কাজে লাগাচ্ছে আমাদের দেশের শাসক শ্রেণী, তারা এবং তাদের বিভিন্ন রকম যত উইং আছে, সব রকমের উইং দিয়েই এটাকে করানোর চেষ্টা করা। না, আমি আরও স্পেসিফিক একটা বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে যে এখন শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে বা অবাক লাগতে পারে বা অতিশয়োক্তি মনে হতে পারে, বাড়িয়ে বলা হচ্ছে এরকম মনে হতে পারে, বাংলাতে কি সেনা নামবে? হ্যাঁ, এইটা একটা বড় প্রশ্ন, এইটা একটা বড় আশঙ্কার বিষয়। কেননা প্রথমত যেটা করছে, যে দলটা সারা ভারতবর্ষের দখল নিতে চাইছে এবং একই ভাষা, একই সংস্কৃতি এবং পুরো একটা
একনায়কতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা বা ফ্যাসিবাদী একটা শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। তারা যেটা করছে সেটাতে আমাদের মনে হচ্ছে পরপর আমরা যদি স্টাডি করি তাহলে আমরা এটা খুব সহজেই বুঝতে পারি যে বাংলা কিন্তু একটা প্রাইম টার্গেট। কেননা প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাতে, আমি 2-3টে বিষয় বলি। এক হলো যে বাঙালি এবং বাংলা এবং বাঙালি বিদ্বেষী একটা প্রচার চলেছে সারা দেশ জুড়ে, সেটা সোশ্যাল মিডিয়াতে, নিউজ মিডিয়াতে, এবং দেখা যাচ্ছে যে বাঙালিকে কালিমালিপ্ত করার জন্য, বাঙালির ভেতরে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার জন্য মুভি তৈরি হচ্ছে। বেঙ্গল ফাইলস, এর আগেও একটি মুভি তৈরি হয়েছিল যেটা সম্ভবত বাংলায় প্রকাশ করতে দেওয়া হয়নি। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে এনআরসি, সিএ ইত্যাদি প্রক্রিয়া, এবং সর্বোপরি যেটা খুব মারাত্মক সেটা হলো বর্ডারে যে বর্ডার সিকিউরিটি ফোর্স, যে সীমা সুরক্ষার যে বাহিনী, সেই বাহিনীর ক্ষমতা সম্প্রসারিত করা হলো 50 কিলোমিটার পর্যন্ত। সেই 50 কিলোমিটারের ভেতরে তারা যে কোনো জায়গায় তারা তল্লাশি, গ্রেপ্তারি এবং যে কোনো সময় তারা সেখানে রেড করতে পারে এবং যাকে ইচ্ছা তারা তুলে নিয়ে যেতে পারে, অপারেশন তারা চালাতে পারে। তো সেই অধিকার না, এটা তো গ্রাউন্ড তৈরি করে নেওয়া হতো না। এখানে আমার মনে হয় আর একটু স্পেসিফিক করে মূল পয়েন্টে চলে আসা উচিত। সেটা হচ্ছে যে এই বাংলাকে মেলাইন করার এই যে চেষ্টা, এটা অ্যাকচুয়ালি ভারতবর্ষ জুড়ে বাংলা যে একটা খুব বাজে একটা ভয়াবহ জায়গা, সেইটার কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। এই যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং, এটা খুব পরিকল্পিতভাবে প্রত্যেকটি রাজনৈতিক ঘটনা। এবার এখানে কিছু ব্যাপার রয়েছে, কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএমে, তো ঠিক আছে, বাঙালি সমাজে কেউ মনে করছে যে হ্যাঁ ঠিকই করা হচ্ছে, এটাই সঠিক। ন্যাশনাল মিডিয়া এটা খুব পরিকল্পিতভাবে করছে, এবং যেহেতু সমস্ত মিডিয়া কিনে নিয়েছে এদের অনুগত শিল্পপতিরা এবং অথবা বকলমেয়েরা। এই ছেলেটা কি, অর্ণব গোস্বামী বলে একটা ছেলে, এই ছেলেটা তার কি শিক্ষা দীক্ষা কি তার জ্ঞানগম্যী সে আমরা জানি না, কে সেখানে যে একটা গোটা একটা মিডিয়া হাউস, সে তার একটা বাংলার ব্রাঞ্চ তৈরি হলো শুধুমাত্র এটা করার জন্য, এবং তাদের সারাদিনের তাদের নিউজ চ্যানেলের অ্যাক্টিভিটিস কি, সেটা হলো যে হিন্দু মুসলিম উস্কানি দেওয়া, এবং তাদের একটা প্রায়োর টার্গেট হলো বাংলাদেশের জনগোষ্ঠী, তাদেরকে কালিমালিপ্ত করা, তারা কতটা অধঃপতিত হয়েছে তার ভেতর দিয়ে বাঙালিকে পরোক্ষভাবে বাংলাদেশ মানে বিষয়টা হচ্ছে যে বরাবর ভারতীয় রাজনীতিতে পাকিস্তানের বিরুদ্ধে 10টা গাল দিয়ে আমাদের জাতীয়তাবাদী নেতা মানে এই ইয়েদের, এটা ছিল চিরকালীন ব্যাপার যে পাকিস্তানকে কে কত কড়া ভাষায়, নোংরা ভাষায় গাল দিচ্ছে। এইটার নবতম সংযোজন হচ্ছে বাংলার ক্ষেত্রে এই মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশকে কত নোংরা ভাষায় গালাগালি দেওয়া যায়, এবং সেটার একটা কম্পিটিশন চলছে। এটা সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে, মানে অন্যান্য রাজ্যের, মানে বাংলার বাইরের অন্যান্য রাজ্যের লোকজন লিখছে যে এটা নেক্সট কাশ্মীর হতে চলেছে। না, এই বেঙ্গল ফাইল সিনেমাটা ইয়েই তাই, যে কোনো এক কাশ্মীরি পণ্ডিত এসে এখানে বলছে যে আমি দেখতে পাচ্ছি বাংলা আসলে কাশ্মীর হতে চলেছে। এবার কাশ্মীরি পণ্ডিত, আমরা কাশীর পণ্ডিত, আমার বাপ ঠাকুরদা, এই ঠাকমা দিদিমা এরা মাঝে মাঝে আর কি ব্যঙ্গ করে বলতো খুব কাশীর পণ্ডিত এসেছে। তা কাশীর পণ্ডিত শব্দটা চল ছিল, কাশ্মীরে কোনো পণ্ডিত জন্মেছে আমি খুব জ্ঞান তো জানি না। আমি কাশ্মীর থেকে আগত একটি ফ্যামিলির কথা জানি যারা গান্ধীজির খুব অনুরক্ত হয়ে পড়েছিল সেই সময়, এবং তারা ভারতবর্ষের রাজনীতিতে খুব তালেবড় একটা ফ্যামিলি হয়ে উঠেছিল। আমি পরিষ্কারই বলে দিচ্ছি, নেহেরু ফ্যামিলি। এর বাইরে আর কোনো কাশ্মীরি পণ্ডিতদের কথা আমার জানা নেই। যাই হোক, কিন্তু এটাকে নতুন করে নিয়ে আসা হচ্ছে এবং বাঙালি যদি পরিগত, তাহলে এইটা একটা কনসেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের একটা ইয়ে চলছে যে যদি ভবিষ্যতে বাংলাদেশে গোলাগুলি চলে কাশ্মীর বানিয়ে দেওয়া হয় এবং প্রতিদিন ঘর থেকে জঙ্গি তুলে আনা। বাংলাদেশ বললে আবার তোমাকে চেপে ধরবে, কেননা বাংলাদেশ তো এখন কালিমালিপ্ত, বাংলাদেশ মানে তো অধঃপতিত। এখন হলো তোমাকে বলতে হবে পশ্চিমবঙ্গ। বাংলাদেশ তুমি বাঙালিদেরই গাল খাবে। না, সেই আমি জানি। আমি তো অ্যাকচুয়ালি এই যে ফ্যাসিজমের কথা বা ইয়ের কথা এলো, তাতে আমার ফট করে একটা ফ্ল্যাশ মনে পড়ে গেল যে রবি ঠাকুরকে ইটালিতে নিমন্ত্রণ করে নিয়ে গেছিল মুসোলিনি।
মুসোলিনি তখন ইটালির সর্বময় কর্তা। তো র্যাপিকাভেলি নামে একজন ইটালিয়ান অধ্যাপককে শান্তিনিকেতনে পাঠানো হয়েছিল। তিনি আসলে ছিলেন মানে মুসোলিনির অনুগত, এবং তিনি বেশ কিছু টাকাও নিয়ে এসেছিলেন, যেটা শান্তিনিকেতনের উন্নতিকল্পে তিনি রবি ঠাকুরকে তখন ঘরে ঘরে দূরে দূরে সাহায্য চাইতে হচ্ছে শান্তিনিকেতনকে এস্টাবলিশ করবার জন্য। তো বিষয়টা হচ্ছে যে রবি ঠাকুর নিজে লিখছেন যে পরে এটা ধরা পড়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে ট্র্যাপ করা হয়েছিল, এবং সেটা যে মুসোলিনি একটা ট্র্যাপ ছিল, কারণ এশিয়ার একমাত্র নোবেল লরিয়েট এবং যার একটা জগৎজোড়া খ্যাতি, তো তাকে ইটালিতে নিয়ে গিয়ে একদম রাষ্ট্রীয় ইয়েতে বিভিন্ন জায়গায় সভা করে বলা হতো, এবং তিনি মুসোলিনির স্তুতি করতেন, রবি ঠাকুর করতেন। কেন? তার কারণ হচ্ছে যে মুসোলিনিকে দেখে মুগ্ধ হয়ে গেছিল রবীন্দ্রনাথ, এই কি পাণ্ডিত্য, এইরকম চেহারা, দুটি বেরোচ্ছে। তো এ ফ্যাসিজমের বা এ নাজিজমের একটা অর্থ ছিল। এবার পরে প্রশান্তচন্দ্র মহোদয় প্রায় তাড়া করে রবি ঠাকুরের পেছন পেছন ঘুরে বেরিয়েছে, কিন্তু যেহেতু ইটালির প্রশাসন এমনভাবে ঘিরে রেখেছিল রবি ঠাকুরকে যে সেখানে সে পৌঁছতে পারেনি। অবশেষে একটা জনসভাতে, একটা হলে সে অডিয়েন্স থেকে ঢুকে গুরুদেব বলে চিৎকার করে ওঠে প্রশান্তচন্দ্র মহোদয়। তাতে হঠাৎ আইলেন, কি প্রশান্ত, তুমি কি করছো এখানে? গুরুদেব আপনার সাথে কথা আছে আমার। তো তারপরে ওই গ্রিন রুমে রবি ঠাকুর তাকে ডেকে নেয়, সাথে সাথেই তাকে অ্যারেস্ট করা হয়েছিল প্রশান্তচন্দ্র মহলানবিশকে, কিন্তু তারপর রবি ঠাকুর তাকে ডেকে নেয় এবং সে বলে যে গুরুদেব আপনি জানেন না কি লেখা হচ্ছে প্রত্যেক দিন আপনাকে কোট করে প্রত্যেকটা ইটালিয়ান কাগজে, এবং আপনি যেহেতু ইটালির ভাষা জানেন না সেই কারণে আপনি কিছুই বুঝতে পারছেন না, আপনার প্রত্যেকটা বক্তব্যকে ডিস্টর্ট করা হচ্ছে, ছবি দেওয়া হচ্ছে, আপনার নাম ব্যবহার করা হচ্ছে, কিন্তু লেখা হচ্ছে মুসোলিনির কথা। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সেই সময় এই জার্মানিতে বা ইটালিতে বা যে যে জায়গায় এখানে সেই সময় তৈরি হয়েছিল এই যে ধারাটা, ফ্যাসিজমের যে ধারা, সেইটার তবু একটা গ্রাউন্ড ছিল যে একটা জাতি তারা মনে করছিল যে গোটা পৃথিবীতে তারা অবহেলিত, অবক্ষয়িত, তাদের যোগ্যতা অনুযায়ী তারা সম্মান পায়নি, সুতরাং তাদের উঠে দাঁড়াতে হবে, এবং গোটা জাতি একসাথে একটা কাণ্ড ঘটিয়েছে। কিন্তু আমাদের এখানে যে ফ্যাসিজমের যে ব্যবস্থাটা চলছে, ধরা যাক যে আমাদের এর এপিসেন্টার হচ্ছে উত্তরপ্রদেশ, এই যে হিন্দু নব্য হিন্দুত্ব বা হিন্দু নব্য হিন্দুত্ববাদ বা উত্তর ভারতীয় হিন্দুত্ববাদে গোমাতা ফৌমাতা ইত্যাদি করে গরুর চোনা খাইয়ে দেওয়া হবে, এই করলে ইয়ে হবে ইত্যাদি প্রভৃতি, মাছ খেলে কেটে ফেলা হবে, মাংস খেলে পিটিয়ে মেরে ফেলা হবে কুম্ভমেলার মধ্যে ইত্যাদি, এই যে কাণ্ডটা চলছে, এটা তো আদিমতম একটা জায়গায়, এদের তো কারোর কিছুই ছিল না কোনো কালে, একেবারে প্রিমিটিভ একটা জায়গা, সোসাইটি এখনো প্রিমিটিভ। এদের এখানে শিক্ষার আলো সেভাবে প্রবেশ করেনি, নারীরা এখনো পর্যন্ত অবগুণ্ঠিতা, হ্যাঁ একদম বেরোতে দেওয়া, অসূর্য স্পর্শ যেতে দেওয়া হয় না, এরকম ভাবে একটা সোসাইটি তারা তৈরি করে রেখেছে, এবং এটাকে তারা মনে করে যে আদর্শ রাম রাজ্য। না, এইবার এখানে যে গোলযোগটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে আমি এই রোজই প্রায় খবর পাই যে বিভিন্ন মণ্ডপে যাদের একটু পয়সা কড়ি হয়েছে তারা ওই উত্তরপ্রদেশ থেকে ব্রাহ্মণ এনে, একেবারে অশিক্ষিত, হয়তো বাবার নাম লিখতে জানে না, সে নাকি বিরাট পণ্ডিত, সংস্কৃতের পণ্ডিত, তো এই সংস্কৃতের পাণ্ডিত্য নিয়ে চালু হয়েছে এবং এটা করছে। তার মানে বাঙালির মধ্যে ঔপনিবেশিকতার এই যে আর কি দাস সাজার যে চিরাচরিত যে সেটা বাংলায় রয়েছে, ফলত বাংলার জন্য থ্রেটটা অনেক গভীরে রয়েছে। অন্য জায়গা থেকে যেমন প্রতিরোধ, এই স্ট্যালিনের একটা রিপোর্ট, মানে তামিলনাড়ুর যে রিপোর্ট শুনছিলাম, স্ট্যালিন ইন্ডিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাব এইরকম হুমকি ছেড়েছে এই কদিন আগে, যে হিন্দি আগ্রাসন যদি চলতে থাকে আমি ইন্ডিয়ান ইউনিয়নে থাকবো না, এবং এটার জন্য আমি কনসেন্ট তৈরি করবো গোটা তামিলনাড়ু জুড়ে, তাতে যা হয় রক্তক্ষয়ী সংগ্রামে আমি রাজি আছি। স্টালিনের উক্তি এটা। তা কিন্তু পশ্চিমবাংলায় যদি এটা হয় সত্যি সত্যি, কারণ হচ্ছে যে এটা আমি নানা সময় দেখেছি যে না মুচুমানদের সাথে ছি এরা বাঙাল, এই পাড়ার ছেলে ওই পাড়ায় ঢুকেছে এইটা দিয়ে, মানে এই যে ছুতমার্গিতা যে বাঙালি জাতিকে যে ভয়াবহ অধঃপতের দিকে নিয়ে যাচ্ছে, এইটা আরও বেশি ডেঞ্জারাস হয়ে গেছে। ফলত বাঙালিকে দাস হিসেবে যদি কোনো মারোয়ারির একটা কর্মচারী হিসেবে করা হয়, সে নিজেকে ধন্য মনে করছে। তো এটা খুব বড় থ্রেট। সেই কারণে বাংলায় যদি কখনো সেনা নামে বা বাঙালি দলে দলে বেঙ্গল ফাইলসকে বানিয়ে দিতে পারে, হিট সিনেমা বানিয়ে দিতে পারে, তাহলে মানে যে থুতু তার গায়ে এসে পড়ছে, ইতিহাসে শিখছে একজন কাশ্মীরি পণ্ডিতের কাছে, একটা কাশ্মীরি পণ্ডিত
না এই যে বাপ ঠাকুরদার এডুকেশন ছিল এই যে মানে সফট পর্ন বানাতো এই যে ছেলেটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবেক অগ্নিহোত্রী, হ্যাঁ বিবেক অগ্নিহোত্রী, সে বানাচ্ছে সিনেমা এবং সত্যজিতের বাংলায়, মৃণাল সেনের বাংলায়, ঋত্বিক ঘটকের বাংলায় এসে সে সিনেমা বানিয়ে বাঙালিকে দীক্ষিত এবং শিক্ষিত করে যাচ্ছে। মানে এর চেয়ে লজ্জাজনক কলঙ্কিত অধ্যায় বোধহয় বাংলার ইতিহাসে নেই, কখনো অতীতে তো ছিলই না, বর্তমানে রিসেন্ট পাস্টেও এই জিনিস দেখা যায়নি, এত ভয়াবহ অধঃপতন। তার মানে এই যে বাঙালির এই অধঃপতন এবং তার যে এই যে ধারা, তাতে একটা বড় লার্জ সেকশন অফ বাঙালি তারা এইটার পার্ট, তারা এটার স্টেক হোল্ডার হয়ে উঠছে। প্রথমত এটার অনেকগুলো দিক আছে। ধরো হিন্দি ভাষার আগ্রাসন, এটা তো অধুনা ঘটেছে, এটা তো নয়, এটা দীর্ঘদিন ধরে ঘটছে। যে হিন্দি ভাষা যেহেতু তারা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে, তারা তাদের সংস্কৃতি চাপিয়ে দিতে চায় ভাষার মাধ্যমে, অর্থনৈতিকভাবে সংখ্যায়ও এগিয়ে। আচ্ছা, সেখান থেকে দাঁড়িয়ে এটা 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 রয়েছে। কিন্তু ধরো এই যে নিউ ডেভেলপমেন্ট, যে বিজেপির যে ডেভেলপমেন্ট, ধরো 1.5 লক্ষ আইটি সেল কর্মী, তুমি ভাবতে পারো যে একটা দেশে একটা পলিটিক্যাল পার্টি 1.5 লক্ষ আইটি সেল কর্মীর একটা, অমিত শাহ বোধহয় প্রেস করে বলেছিল, 1.5 লক্ষ আইটি সেল কর্মী প্রত্যেক মুহূর্তে কাজ করছে। তারা কি করছে, ওই তুমি যেটা বললে যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। কনসেন্ট ম্যানুফ্যাকচারিং মানে কি? সহমতের নির্মাণ। মানে আমি আগামীকাল সম্মতি নির্মাণ, আমি আগামীকাল তোমাকে রাস্তার মোড়ে একটা চড় মারবো বা আমি তোমাকে আক্রমণ করব, তার আগে আমি আশপাশের ওই জনগোষ্ঠীর ভেতরে, জনসমাজের ভেতরে আমি এটা লেজিটিমাইজ করব, এই লোকটি বাজে লোক, একে মারাই দরকার, এটা আমি আজকে করে রাখলাম, কালকে আমি তোমাকে চটটা মারব। একদম এই হলো হিসেব। না না, কেন হঠাৎ করে 1.5 লক্ষ আইটি কর্মী তারা কি কাজ করছে? এইটাই করবে কেন? এইটাই কেন? টাকা আছে বলে যা খুশি করবে নাকি? আর টাকাটাই বা কোত্থেকে আসে? টাকা তো চুরি চামারি, সে নিয়ে আমরা আরেকটা এপিসোড করব যে কিভাবে, হ্যাঁ, সারা দিন 14 সাল থেকে আমরা শুধু একের পর এক ঢপ আর মিথ্যে এবং প্রত্যেকটা দিয়ে টাকা অ্যাকুমুলেশন করা হচ্ছে। মানে লক্ষ্য করে বস্তা বস্তা লরি লরি ওইসবও চলছে না, গোডাউন টাকা। এত ঢপবাজ, হ্যাঁ, এত মিথ্যাবাদী শাসক এর আগে ভারতবর্ষে আর আসেনি। না, সত্যিই আসেনি। এত অশিক্ষিত এবং এত অশিক্ষিত, হ্যাঁ, এত আনকালচার্ড, এত ছোট লোক, মানে সব সর্বঅর্থেই বলা যায় আর কি, যে এটা সম্ভবত ভারতবর্ষে, সম্ভবত না, কোনো কালেই ছিল না, ইভেন মধ্যযুগেও কোনো কালে ছিল না। এরকম কোনো শাসক, কোনো রাজা, কোনো জমিদারকেও খুঁজে পাওয়া যাবে না এই রেঞ্জে। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে না, এবারে যেখানে আমাদের আসতে হবে আর কি, সেটা হচ্ছে যে ধর আসামে এনআরসি হলো, ক বছর হলো? আসামে 19 সালে, তার মানে 6 বছর হয়ে গেল। ডি ভোটার হয়েছে 19 লক্ষ মানুষ। এই 19 লক্ষের মধ্যে 17 লক্ষ হিন্দু, হ্যাঁ এরকম সংখ্যাটা। 17 লক্ষ হিন্দুর মধ্যে 15 লক্ষ হিন্দু বাঙালি। এই 15 লক্ষ হিন্দু বাঙালির কতজন নাগরিকত্ব পেয়েছে আজ অব্দি? সিএএ বা ইত্যাদি। এই কদিন আগে আমি শান্তনু ঠাকুর বলে একটা ছেলে আছে, এই বনগাঁর দিককার বিজেপির এমপি, সে একেবারে দৌড়ে দৌড়ে গিয়ে বলেছিল যে আপনারা অ্যাপিল করুন সিএএতে, আপনাদের নাগরিকত্ব সেই দিনই দিয়ে দেওয়া হবে। না, আমি শুনেছি নাকি একজনকে দেওয়াও হয়েছে। এখানে নাগরিকত্ব মানে দেওয়াটা বড় বিষয় না, এখানে বড় বিষয়টা হলো যে তোমার কাছ থেকে তোমার নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার ভয় দেখানো, বা তুমি ওয়ান ফাইন মর্নিং তুমি আর ভারতবাসী থাকলে না, এইটা যদি, এই ভয়টা যদি তোমার ভেতর ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে বিভিন্ন রকমের লুটপাট করা যেতে পারে। আর দ্বিতীয়ত যেটা করা যেতে পারে সেগুলো যে একটা জনগোষ্ঠীকে দাবিয়ে দেওয়া। তুমি এটা জানো কি না জানি না, নিশ্চয়ই জানো হয়তো, কোনো একটি এনজিও যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, তারা আসামে এনআরসির পরে তারা একটা রিসার্চ চালিয়েছিল, যেখান থেকে তারা বলছে, একটা পরিসংখ্যান চালিয়েছিল যে একটা মেজর পার্সেন্টেজ অফ মানে ডি ভোটার্স, বা সেটা হয়তো 60% বা 70%, তারা মানসিকভাবে বিপর্যস্ত এবং মানসিক রোগে ভুগছে, আতঙ্কে ভুগছে, না না না, এটাই তো স্বাভাবিক। যদি আমাকে ডেকে আমার আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ডটাকে বাতিল করে দেওয়া হয়, তাহলে এই বাড়িটার মালিক তো আমি থাকছি না আর। আমি নাগরিক নই মানে ভারতবর্ষে, তাহলে নাগরিকত্বের যা যা কিছু সুযোগ সুবিধা একজন মানুষ পেতে পারে, তার কোনোটাই আমার পাওয়ার কথা নয়। তো এবার সেটা যদি হয়, তাহলে তো ট্রমা বা হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে, পাগল হয়ে যেতে পারে। ট্রমা তো ছোট বিষয়, ট্রমা তো সে, আমি যখন একটা পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি একটা চুরি করে ধরা পড়েছি, আমি জানি ঠিক আছে, আমাকে মাপ চাইলে, ক্ষমা চাইলে বা 2 বছর সাজা নিলে আমি আবার সুস্থ সুন্দর জীবনে ফিরে যেতে পারি।
তারপর যদি ভালো কাজ করি। কিন্তু এখানে তো কোনো স্কোপই নেই। এই যে 17 লক্ষ হিন্দু বাঙালি যারা অসমে গত 6 বছর ধরে বেনাগরিক হয়ে গেছে, তাদের ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, প্যান কার্ড নেই, তার মানে তাদের মধ্যে যারা সরকারি চাকরি করতেন বা অন্য কিছু করতেন সেগুলো তাদের চলে গেছে। আমেরিকাতে বিভিন্ন গল্পতে শুনেছি যে ওই জাহাজ পথে যারা পালিয়ে গিয়ে আমেরিকায় ঢুকে পড়ে এবং যারা ধরা পড়ে, এদেরকে কোথাও গারদে পোড়া হয় না, কিছু কয়েদও করা হয় না। এদের যেটা হয় সেটা হচ্ছে এদের কোনো পেপারস নেই, পেপারলেস এক ধরনের ফ্লোটিং এক ধরনের মানুষ, যা জনতা, এবং যাদের কোনো হিউম্যান রাইটস নেই। কারণ যে মুহূর্তে সে পেপারলেস, তার কোনো আইডেন্টিটি নেই, সে থানায় গিয়ে তো বলতে পারবেন না যে শেষের দিয়ে আমাকে মেরেছে, এটা বলবার শেষের দিয়ে আমার সাথে এই করেছে, আমার সাথে 1000 টাকার চুক্তি হয়েছিল এই কাজ করার জন্য, এখন টাকা দিচ্ছে না। এইটা বিচার চাইবারও রাইটটা নেই। না, সেটা ধরো আমি যেটা তুমি যেখানে এসছিলে সেখান থেকে আবার মানে আমরা আবার একটু ছড়িয়ে পড়লাম। বলতে আমরা এখন যদি এনআরসি নিয়ে বলি, এটা এনআরসি নিয়ে একটা বড় গাথা আর কি। এনআরসিটা আমরা বরং মানে যেটা নিয়ে বলার সেটা হলো যে এই যে কনসেন্ট ম্যানুফ্যাকচার, এই যে সহমতের নির্মাণ, এই সহমতের নির্মাণ যে সারা দেশ জুড়ে হচ্ছে, এবং যার ফলে যেটা তো কোনো একটা ইনসিডেন্টের জন্য না, কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করছি তার জন্য সহমতের নির্মাণ করলাম তা তো নয়। এটা একটা জাতিগোষ্ঠীকে না, ইভেন আরো একটা ব্যাপার রয়েছে। ইভেন এই যে 26 সালের যে ইলেকশন, আমি ধরে নিচ্ছি যে সেই ইলেকশনে বিজেপি জিতলো না, সেটাতেও এই প্রসেসটা কিছু বন্ধ হচ্ছে না, আসছে না। এটা ইলেকট্রাল পলিটিক্স অনেকটা ঊর্ধ্বে বা বাইরে, একেবারেই বাইরে। একেবারেই বাইরে। ওয়ান ফাইন মর্নিং যদি এরকম হয় যে ধরো পশ্চিমবাংলার মানুষজন খারাপ, পশ্চিমবাংলার মানুষজন দেশদ্রোহী, বা পশ্চিমবাংলার মানুষজন আসলে তো মুসলিম, আসলে তো এটা বাংলাদেশের অংশ, এইসব হাবিজাবি বলে যেটা কনসেন্ট যেটা তৈরি হয়েছে সারা দেশ জুড়ে, মানে প্রায় সম্পূর্ণ আর কি। ওয়ান ফাইন মর্নিং পশ্চিমবাংলায় কোনো রকমভাবে কোনো আঘাত এলো, আমি দেশের অভ্যন্তর থেকে, বাইরে থেকে, দেশের অভ্যন্তর থেকে কোনো আঘাত এলো, কোনো গণহত্যা শুরু হলো, দ্যাট ইজ জাস্ট না, যদি সেনা নামে তাহলে তো সেই দিকেই যাবে, সেটা জাস্টিফাইড তো না। সেনা নামুক বা উত্তরপ্রদেশ থেকে একটা দল আসুক বা বিহার থেকে একটা দল আসুক, সেটা আমি যাচ্ছি না। না, দল তো আসে অলরেডি। এইখানে যে যত ডাকাতি চুরি হয় সব তো বিহার উত্তরপ্রদেশের ডাকাত, তথ্য তো হ্যাঁ সেরকমই। সমস্ত ডাকাত এবং এরা ডাকাতি করতে আসে এবং ডাকাতি করে চলেও যায়। 5 বছর ধরে কলকাতার বুকে বা ওয়েস্ট বেঙ্গলের বুকে যত বড় বড় ডাকাতি ঘটনা ঘটেছে সবই তো, ইভেন এই রেপিস্ট যত রেপিস্ট সব উত্তরপ্রদেশের। গত কিছুদিনে সিরিজ ধরে দেখিয়ে দেওয়া যায় পরপর নামগুলো, রেপিস্টদের নাম। হ্যাঁ, তো সুতরাং কিন্তু বিষয়টা হচ্ছে যে নামটা হচ্ছে বাংলার। ধরা যাক সন্দেশখালী, তুই সন্দেশখালী নিয়ে বল। হ্যাঁ, সন্দেশখালীতে কি হয়েছে? প্রথমত গোটা ভারতবর্ষের একদম টপ টু বটম সমস্ত ন্যাশনাল বিজেপি লিডাররা সন্দেশখালীতে এসেছে এবং তারা বারবার যে কথাটা বলেছে, ওয়েস্ট বেঙ্গল মে কানুন কা চিজ নেই হ্যায়, এটা ছিল তাদের বক্তব্য। কারণ সমস্ত ন্যাশনাল মিডিয়া না, সে এনসিআরবি রিপোর্ট তুই সন্দেশখালীতে স্পেসিফিক আয়। হ্যাঁ, কি ঘটেছিল সন্দেশখালীতে? যেটা ঘটেছিল, সন্দেশখালীতে একটা তৃণমূলের শাসক দলের একজন নেতা, তার কিছু দাপাদাপি, ঠিক আছে, এবং সেখানে কিছু জমা সংক্রান্ত কিছু ব্যাপার স্যাপার ছিল যেগুলো ট্রু। আচ্ছা, তার পাশাপাশি যেটা ঘটলো সেটা হলো যে একদল মহিলা হঠাৎ করে তারা উঠে এলো যে সেখানে নাকি দিনের পর দিন নাকি রেপ চলে, তাদেরকে রেপ করা হয়, তাদেরকে মোলেস্ট করা হয় বিভিন্ন রকম ভাবে, তাদের উপর অপারেশন হয়, এবং সারা ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়া রে করে উঠে এলো। ন্যাশনাল মিডিয়া মানে আমি লিস্ট করে দিতে পারি, যেহেতু তথ্য আমার কাছে প্রচুর রয়েছে, যে এই এন্টায়ার ন্যাশনাল মিডিয়াটা এটা এর 80 থেকে 80 বলবো না, প্রায় পুরোটা, প্রায় 100% তারা বিজেপির সাথে কোনোভাবে রিলেটেড, বিজেপির যে অ্যালি কর্পোরেট যারা রয়েছে তাদের দ্বারা ফান্ডেড, তাদের কেনা এন্টায়ার মিডিয়া, এন্টায়ার ন্যাশনাল মিডিয়া আছে, এন্টায়ার, ইভেন এনডিটিভি কিছুদিন আগে কিনে নেওয়া একদম। তো এই মিডিয়া আঙুল তুলে যে দেখো বাংলায় কি হচ্ছে, বাংলায় নারীর কোনো সম্মান নেই, বাংলায় রাস্তাঘাটে রেপ হয়ে যায়, বাংলায় মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না, এই ছিল তাদের ভাষ্য। এবং এই ভাষ্যের মাধ্যমে তারা সারা ভারতবর্ষকে দেখাচ্ছে যে বাংলা কত খারাপ জায়গা, এবং তার পাশাপাশি আসছে যে বাংলা আসলে বাংলাদেশিদের দ্বারা দখল হয়ে গেছে, কিছুদিনের আর অপেক্ষা, বাংলায় শাসক যারা রয়েছে মুসলিম এবং রোহিঙ্গা
মুসলিম এবং রোহিঙ্গা। বাংলায় শাসক যিনি রয়েছেন তিনি আসলে মমতা বেগম, ঠিক আছে, বেগমের কাজ কারবার চলছে এবং এইভাবে বাংলাকে এবং বাঙালি কালিমালিক, যেটা নিয়ে আসলে লেজ তুলে দেখবার যে ক্ষমতা, এটা তো অধিকাংশ মানুষের থাকে না। এই নারী স্বাধীনতা বা নারীর অধিকার বা নারীর সামাজিক মান্যতা বা নারীর সামাজিক স্বীকৃতি বা নারীর যা কিছু আর কি, সেটা যদি ভারতবর্ষে কোথাও থেকে থাকে শুধুমাত্র বাংলাতেই আছে। মানে সাউথের দিকে কোথাও কোথাও কিছুটা ডেভেলপ করেছে, কিন্তু মূল বিষয়টা নারী স্বাধীনতার যে ধারা বাংলাতে, সেটা 1,500 বছরের একটা ইতিহাস রয়েছে বা তার চেয়েও বেশি একটা ইতিহাস রয়েছে, যে এখানে নারী স্বাধীনতা, নারী এবং পুরুষকে সম নজরে দেখা হয়। এটা উত্তরপ্রদেশের লোকের পক্ষে এটা বোঝাই সম্ভব নয়। ওরা তো কিছুদিন আগে বলতো রিয়া চক্রবর্তীকে ওরা ডাইনি বলে করেছিল, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। কেননা বাংলার নারী, বাঙালি নারী স্বাধীন চেতা, বাঙালি নারী শিক্ষিতা, বাঙালি নারীর নিজের মতামত রয়েছে সমাজে, সম্পত্তির অধিকার রয়েছে, যেটা উত্তরপ্রদেশে নেই, বিহারে নেই। বিহারে আমার পরিচিত একটি ছেলে কিছুদিন আগে হায় করছে, কেননা বিহারে নাকি নতুন কোনো আইন লাগু হয়েছে, যে আইনে বলা হয়েছে যে মেয়েদেরকেও সমান অধিকার দিতে হবে পুরুষদের পাশাপাশি। মানে না, এটাতে অ্যাকচুয়ালি ওদের কালচারে, ওদের তো একেবারে প্রিমিটিভ আদিম একটা কালচার, সেই কালচারে তো হাই করার কথা, কারণ ওদের কনসেপ্টেই নেই এটা, যে মেয়ে ছেলের আবার এত কি কথা, মেয়েরা আবার কথা বলবেই বা কেন। একদম মনুবাদের লিগাসি একেবারেই ওদের তো এই যে ওয়েস্ট বেঙ্গলের যে রিচ কালচারের একটা দীর্ঘ লিগাসি রয়েছে, কিন্তু বিহার ইউপির থাকার কথা নয়, হরিয়ানার থাকার কথা নয়, বা গুজরাটের বা রাজস্থানের এটা থাকবার কথা নয়, মধ্যপ্রদেশের থাকবার কথা নয়। ওরা এতে অভ্যস্ত, তো ওরা ওদের চোখ দিয়ে বাংলাকে দেখছে। এবং তার চেয়েও মানে খুব সবচেয়ে বাজে ব্যাপার যেটা, মানে দুঃখের ব্যাপারটা, একটা সেকশন অফ বাঙালি তারা এই ব্যাপারটাকে খুব সাপোর্ট করছে, তারা এই ব্যাপারটাকে খুব সাপোর্ট করছে, এনজয় করছে। বাঙালি কতটা আত্মবিস্মৃত জাতি যে তারা আজকে মনে করে যে তারা আজকে উত্তরপ্রদেশ বা বিহার থেকে কেউ এসে তাকে একটা করবে আর কি, তাকে উদ্ধার করবে, উন্নত এক্স্যাক্টলি সামাজিকভাবে, যে কারণে ওই থেকে পুরুত এনে এখানে পুজো করার চলটা এসছে ওই যে উত্তরপ্রদেশ থেকে। কিন্তু আমি একটা পুরনো কথা বলি, সেটা হচ্ছে রামমোহন যখন সতীদাহ নিয়ে করছেন, যখন ব্রিটিশদের সাথে টক্কর চালাচ্ছে, এবার ব্রিটিশরা এখানে যদিও কলেজ প্রতিষ্ঠা করেছিল, কিন্তু বিষয়টা হচ্ছে সামাজিক জীবনে কোনো রকম করতে চাইনি, কি থেকে কোথায় কি লাগে, আমার দরকার কি, আমি করে খাচ্ছি যথেষ্ট, এটা ছিল ব্রিটিশদের অ্যাপ্রোচ। তো সেখানে দাঁড়িয়ে রামমোহন শেষত্ব এরকম হুঙ্কার ছাড়ছে, ভারতবর্ষে এমন কোনো পণ্ডিত যদি থেকে থাকেন, সংস্কৃত পণ্ডিত, যিনি বেদান্ত জানেন, বোঝেন এবং সেটা ব্যাখ্যা করতে পারেন, আমি তার সাথে মানে যুদ্ধ আর কি, তর্কযুদ্ধে অবতীর্ণ হতে পারি। এবং সেটা সত্যিই হয়েছিল। সম্ভবত হায়দ্রাবাদ থেকে সাউথ থেকে কোনো পণ্ডিত এসেছিলেন এবং তিনি স্বীকার করে গেছিলেন। এবার এ তো ইতিহাস। আমরা তো এইসব পুরুত বা ব্রাহ্মণ না, এদের সমাজের মাথা কোনো কালেই ছিল না, কোনোদিন ভাবিনি। আমরা তো ভাবতাম শ্রীরামকৃষ্ণকে আমরা কি ভাবেছি, উনি একজন দার্শনিক। হ্যাঁ, একদম সমাজ সংস্কার। বিবেকানন্দ ব্রাহ্মণ নয়, প্রথম বুঝতে হবে। বিবেকানন্দ ব্রাহ্মণ নয়, সবচেয়ে না। এবার তার মানে এই যে ব্রাহ্মণ্য ধর্মের যে নতুন করে এটা এস্টাবলিশ করবার চেষ্টা চালাচ্ছে, আমি এরকম পরপর একগাদা ধর্ম গুরুর নাম করতে পারি যারা কেউ ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ সন্তান নন। এবার যাই হোক, সেটা আমাদের আজকের আলোচ্য নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলার যে কম্পোজিট কালচার, বাংলায় হিন্দু মুসলিমের যে 1000 বছরের যে মিশ্রণ, এবং তার মধ্যে দিয়ে যে ফকিরি, দরবেশ, আউল, বাউল ইত্যাদি এই যে সংস্কৃতির উত্থান এবং সোসাইটিতে তার একটা জমি, এই গোটা বিষয়টা, এবং তার মধ্যে দিয়ে এই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নারী স্বাধীনতা বা অন্যান্য বহু সামাজিক যা কিছু আধুনিক বিষয় যা বাঙালি এতকাল ধরে অর্জন করেছিল, এর সমস্তটা যদি আজকে উত্তরপ্রদেশীয় প্যারামিটারে বিচার করতে হয় এবং সেইটা দিয়ে সেটা ভালো না খারাপ এটা যদি দেখতে হয়, তাহলে বিষয়টা খুব দুর্ভাগ্যজনক হয়ে যাবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা অদ্ভুত ডেস্টিনি হিসেবে বাঙালির সামনে হাজির হচ্ছে, যে এটাই কি ভবিতব্য, এইটাই কি বাঙালির জন্য অপেক্ষা করছে, তাহলে তো ভয়াবহ পরিস্থিতি। আমরা আবার আমাদের আলোচনার মূল জায়গাতে ফিরে যাই। আমরা যেটা বলতে চাইছি, এই যে একটা গৃহযুদ্ধের বা একটা আগ্রাসনের একটা পরিস্থিতি যে তৈরি হয়েছে, এই পরিস্থিতির পেছনে অনেকগুলো ছোট ছোট ফ্যাক্টর কাজ করছে। এবং এটা যদি আমরা খুব চোখ কান খোলা রেখে খুব স্পষ্টভাবে আমাদের যদি মেমোরি কাজ করে
এবং আমরা যদি দুয়ে দুয়ে চার করে পুরো এই প্যাটার্নটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব প্রথমত হলো যে একটা দীর্ঘদিনের হিন্দি আগ্রাসন ছিল, একটা হিন্দির একটা চাপিয়ে দেওয়া হিন্দি বা হিন্দি সংস্কৃতির একটা বাড়াবাড়ি, যাতে যেখানে বাঙালিরা কিছুটা আত্মসমর্পণ করেছে সেই জায়গা তৈরি হয়েছিল। গত 10 বছরে যে এই এন্টায়ার যে কর্মকাণ্ড তার একটা প্যাটার্ন রয়েছে। যেমন ধরো এই যে আরও বেশি করে বাঙালি কালিমালিপ্ত হলো, মুসলিমরা কালিমালিপ্ত হলো এবং বাঙালিরা কালিমালিপ্ত হলো একই সাথে, যেহেতু বাংলাভাষী তারা। সেটা কিভাবে হলো? সেটা হলো যে বাংলাদেশে হাসিনার পতন বাংলাদেশে চরম একটা অব্যবস্থা, চরম নৈরাজ্য, যেখানে লুটপাট, ধর্ষণ এবং আরও অনেক কিছু চলল, এবং যেটার পরে এটা খুব লেজিটিমাইজ হয়ে গেল, এটা খুব যে যুক্তিযুক্ত হয়ে গেল যে হ্যাঁ, বাঙালি তো আসলে তো বাঙালি অধঃপতিত জাতি। এই যে দেখছো না ইয়েতে কি অবস্থা, ওরা তো অ্যাকচুয়ালি নোংরা, এবং পশ্চিমবাংলা তো বাংলাদেশের প্রায় বাংলাদেশ হয়ে গেছে, ঠিক আছে। এবং এইটা সোশ্যাল মিডিয়া জুড়ে, এটা বিভিন্ন জায়গা জুড়ে এই প্রচারটা চলে। তারপর ধরো না, ওদের 1.5 লাখ ইঞ্জিনিয়ার আছে, 1.5 লাখ ইঞ্জিনিয়ার ধরো রয়েছে, এরা তো একটা কনসেন্ট তো তৈরি করছে। তার পাশাপাশি ধরো ন্যাশনাল মিডিয়াগুলো এইভাবে দিনের পর দিন পশ্চিমবাংলায় একটা কিছু ঘটনা ঘটলেই তোমরা দেখ, পশ্চিমবাংলার বিভিন্ন ঘটনা রিসেন্ট পাস্টে যেগুলো ঘটেছে সেগুলো যা ছিল আর যা বলা হচ্ছে যে এখানে একটা ধর্ষণের ঘটনা ঘটলে এরকম ভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে পশ্চিমবাংলা আসলে তো তাই, আসলে তো এখানে নারীর পথে ঘাটে ধর্ষণ হয়। এনসিআরবি রিপোর্ট আমি যদি দেখি তা নয়, এনসিআরবি রিপোর্ট তো মানে তার চেয়ে অনেক খারাপ। কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশে একটি মেয়ে ধর্ষিত হলে থানায় গিয়ে অভিযোগ করবার যে কালচার লাগে, যে সামাজিক সমর্থন লাগে, যে পাশে 10টা মানুষকে পেতে হয়, এটা উত্তরপ্রদেশে পায় না, বাংলায় আছে তো সেটা। ফলত এখানে রিপোর্ট হয়, অপরাধ হলে তার রিপোর্ট হয়, সেটা বিহারে হয় না, উত্তরপ্রদেশে হয় না। এবার মানে ধরো সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে কি ধরনের ইয়ে হচ্ছে যে মাছলিখোর, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, এবং বিভিন্ন রকম যে লেজি বংস। আজকে একটা কথা পড়লাম, ফিশি বেঙ্গলি মানে ফিশ থেকে না, তুমি এটা হাসতে পারো, তোমার ইংলিশ মিনিংটা দেখতে হবে যে ফিশি মানে মৎস্যলোলুপ বাঙালি হতে পারে, আর ফিশি মানে হলো যে প্রচন্ড সন্দেহজনক। ফিশি কথাটার অর্থ ইংলিশে, ঠিক আছে, সন্দেহজনক বাঙালি তার মানে এমন একটা সন্দেহজনক জাতি, যে জাতি ভারত রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক, ক্ষতিকারক এবং শাসক মনে করছে যে এরা কিছুতেই অবনত হচ্ছে না। না, শুধু শাসক মনে করা নয়, বিষয়টা হচ্ছে যে সমাজে চালিয়ে দেওয়া হচ্ছে। এই যে বিহারে, উত্তরপ্রদেশে, দিল্লিতে, রাজস্থানে, সর্বত্র এই যে বাঙালি খেদাও, মারো। উড়িষ্যাতে এই ধারা শুরু হলো গুজরাট থেকে। গুজরাটে প্রথম হলো যে সবরমতীর ধারে যে বাঙালি বস্তিটা ছিল, সেই বস্তিটা একদম ম্যাসিভলি উচ্ছেদ করা হলো, এবং এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় এলো যে সেখানে মূলত সোনার কারিগররা বাংলা থেকে যায় কাজ করে, সেখানে সোনার দোকানগুলোতে ঢুকে যে তুমি কি বাংলায় কথা বলো, তোমার ভাষা কি, এটা আমরা দেখলাম। এবং তারপরে আমরা জানতে পারলাম যে ওখান থেকে নাকি পুশব্যাক করে তাদেরকে নাকি রীতিমতো বঙ্গোপসাগর দিয়ে নাকি নৌকায় করে নাকি সুন্দরবনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তার ভেতরে একটা মেজর পরিমাণ যারা রয়েছেন তারা হলেন মুর্শিদাবাদের বাঙালি মুসলিম। এটা আমরা দেখলাম প্রথমে গুজরাটের পর আমরা দেখলাম যে উড়িষ্যাতে যেখানে আমাদের এখানকার কিছু গরিব গুরব মানুষ, কিছু ওখানে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে কিছু ব্যবসা করে, কিছু ফেরিওয়ালা, তাদেরকে ধরে তাদেরকে ডেকে নাম জিজ্ঞেস করা হচ্ছে, তাদেরকে আইডেন্টিটি কার্ড দেখতে চাওয়া হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে। এবং তারপরে আমরা তো দেখলাম যে শিয়ালদা স্টেশন ছেয়ে গেল, বাসের পর বাস এলো, আমাদের এখান থেকে উড়িষ্যায় যাচ্ছিল যে বাসগুলো, সেই বাসগুলোকে রাস্তায় থামিয়ে দেওয়া হলো, তাদেরকে বিভিন্ন রকমভাবে অ্যাসল্ট করা হলো, এটা আমরা দেখলাম। তারপরে খেলাটা ঘুরে গেল দিল্লির দিকে। দিল্লিতে বস্তি অঞ্চল, ঝুগ্গি ঝোপড়ি, সেটা হলো মূলত বাঙালিদের বসবাস। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যারা দিল্লিতে গেছেন যে বাঙালি
জনজাতির একটা বড় বসবাস রয়েছে দিল্লিতে। ধারাবি বসছি অনেকগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন কালকাজির ওখানে রয়েছে, একটু একটু অবস্থাপন্ন বাঙালিরা সিআর পার্কে থাকেন, এরকম বিভিন্ন রয়েছে। কিন্তু আমরা দেখলাম যে মূলত এই বস্তি এলাকাগুলোতে একটা ম্যাসিভ ভাঙচুর করা হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মা কালীর মূর্তি ভেঙে পড়ে রয়েছে, মা দুর্গার মূর্তি ভেঙে পড়ে রয়েছে, ইভেন বজরংবলীর মূর্তি ভেঙে পড়ে রয়েছে। মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, এরকম ভিডিও পাওয়া গেছে যেখানে কোনো একজন স্থানীয় কোনো মহিলা সে ওই ধরো শঙ্খটা বা ঠাকুরের বসার আসনটা বা কিছু পূজার উপকরণ সেগুলো নিয়ে একটা ব্যাগে করে নিয়ে খুব বিরস মুখে তিনি দাঁড়িয়ে রয়েছেন, যে তিনি হায় হায় করছেন যে তো সবই শেষ হয়ে গেল। আমরা এরকম দেখছি যে একজন ইন্ডিভিজুয়াল, একজন সাংবাদিক একজন মানুষকে জিজ্ঞেস করছেন যে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করছেন যে আপনার নাম, বলছে আমার তো নাম থাকলো না। আমাকে আজকে দুপুরবেলা আমাকে ফোন করা, আমি যখন কাজে গেছিলাম, যে আপনার বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটা ঘটনা, এই ঘটনাগুলো টার্গেট করা হচ্ছে মূলত বাঙালিদের সাথে সাথে যারা কিছু রয়েছে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ, ইউপি বিহারের কিছু লোকজনও রয়েছে, তারা এফেক্টেড হচ্ছে না তা না, কিন্তু এর মূল যে লক্ষ্য সেটা হলো বাঙালি খ্যাতা, বাঙালিকে রোহিঙ্গা বলে, বাঙালিকে বাংলাদেশি বলে, বাঙালিকে বিভিন্ন রকমভাবে বাঙালিকে মেলাইন করো, বাঙালিকে কালিমালিপ্ত করো এবং বাঙালিকে পুশব্যাক করো পশ্চিমবাংলায় করো, পারলে পশ্চিমবাংলার বাঙালিকে বাংলাদেশে পুশব্যাক করো, কেন এটা তো তোদের দেশ না, এটা তো হিন্দু রাষ্ট্র। না, যদি এটা সত্যি হয় এই প্রক্রিয়াতে, তাহলে যদি সত্যি 1-1.5 কোটি 2 কোটি মানুষকে বেনাগরিক করে দেওয়া যায়, তাহলে যদি বাংলা দখল হয়েই গেল, বাংলার যাবতীয় ব্যবসা বাণিজ্য, শিল্প ইত্যাদি যা কিছু কারখানা, কলকারখানা সবই তো কোনোটাই তো বাঙালির দখলে নেই। এবারে বাদবাকিটুকু এমনি 2-4 চর থাপ্পড় মেরে তাড়িয়ে দিলে তো এমনিই হয়ে গেল। তো সুতরাং কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, আমি জানি না আজকে পুরোটা নিয়ে আলোচনা করা সম্ভব হবে কি না, সেটা হচ্ছে যে মানে আমি তোর সামনেই রাখছি প্রশ্নটা, যে বাংলার শাসক গোষ্ঠী যারা, তাদের নেতৃত্ব যারা, তারা কি এই এন্টায়ার কনস্পিরেসিটা ধরতে পারছেন? এ ব্যাপারে তোর কি মত, এক সাধারণ মানুষ হিসেবে তোর কি মত? তারা কি এটা বুঝতে পারছেন যে কতটা ডিপে এই ক্রাইসিসটা? না, এই কনস্পিরেসি তারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু মানে অদ্ভুত নীরব তারা এই বিষয়ে। না, এই কিছু কিছু বিষয়ে কথা বললেও মানে না পেরে শেষমেশ গিয়ে আমরা শুনলাম মমতা ব্যানার্জি বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে উড়িষ্যায় এরকম মানুষদেরকে এরকম করা হচ্ছে, এরা কিন্তু বাংলাদেশি নয়, এরা ভারতীয়, বাংলা বললেই বাংলাদেশি। আজকে কি মানে করুণ অবস্থা, তুমি ভাবো তো, যে জাতিটা ভারতবর্ষ এতগুলো মানুষ রক্ত দিল, ভারতবর্ষকে যে স্বাধীন করলো, যে জাতিটা স্বাধীন করলো, ভারতবর্ষকে শিক্ষিত করলো, সেই জাতির আজকে কি দুর্ভাগ্য, শিক্ষিত করলো, শালীন করলো, হ্যাঁ, ভদ্রলোকের সামনে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে কথা বলতে হয় শেখালো, সেই ভাষায় আজকে কথা বলা যাচ্ছে না। সেই ভাষায় কথা বলতে গেলে অ্যাটাক হতে না, এটা একটা টেন্ডেন্সি যে ওই পুরনো যে যা কিছু থাকে তাকে মুছে ফেলতে হয়, এটা একটা আইডেন্টিটি ক্রাইসিস থেকেই আসে আর কি। তো এরা তো জানে এরা জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দেবে, বা রবি ঠাকুর সিং করে দিল নামটা, যেভাবে ক্ষুদিরাম সিং হয়েছে, হ্যাঁ, তারপর বারিন ঘোষ বারিন কুমার হয়ে গেছে। তো এটা তো ওরা এটা চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এরা একরকমভাবে এই একটা চালিয়ে যাচ্ছে প্রচার, এবং যেহেতু অধিকাংশ মানুষই তো ইতিহাস ভূগোল জানে না, ফলত এটা প্রচার যেদিকে যেভাবে চলবে আর কি, এবং যেভাবে চলছে সেই দিকে মানুষের ধারা বা মানুষের কনসেন্ট বয়ে চলেছে করা হচ্ছে। বাংলাদেশে আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে কোনো এরকম কোনো গোপন নথি নেই, কিন্তু তারপরও এদের এন্টায়ার অ্যাক্টিভিটিস দেখে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে ইসলামিক মৌলবাদ, বাংলাদেশের ইসলামিক মৌলবাদ আর ভারতবর্ষের হিন্দু মৌলবাদ এরা মিলেমিশে চলছে, এরা মিউচুয়ালি চলছে পুরো ব্যাপারটা। এরা এখান থেকে দেখাচ্ছে যে ওই যে গেল মুসলিম এলো, দখল করে নিয়ে যাবে তোমার দেশ, দখল করে নিয়ে যাবে তোমার মাটি, তোমার নারীকে করবে। আর
ওরা দেখাচ্ছে যে এই তো ভারত একেবারেই তাই, ভারত একেবারেই রাষ্ট্র তাই। না 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 না, প্রসঙ্গত তো একেবারেই তাই। মানে অ্যাকচুয়ালি এটা মৌলবাদের ক্যারেক্টারই তাই। ওই যেটা পাকিস্তানকে করতে হয়, ভারতবর্ষ বিরুদ্ধে আঙুল তুলে, এবং যত বেশি ভারতবর্ষের বিরুদ্ধে গাল দেওয়া যায় তত পাকিস্তানেতে সে জনপ্রিয়তা পায়। এটা তো মানে একটা অত্যন্ত বোকা বোকা খুব প্রিমিটিভ ন্যাশনালিজমের যে কনসেপ্ট আর কি। তো এখানেও যেটা করা হচ্ছে এবং যেটা পরিষ্কার চোখে ধরা পড়ছে আর কি, হ্যাঁ ঠিকই বলেছি, ডকুমেন্টস হয়তো নেই বা সেটা দেখাতে পারবো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যত বেশি শরীয়তি ইসলামিক মৌলবাদ মাথাচাড়া দেবে, তত এই উত্তরপ্রদেশীয় এই হিন্দু মৌলবাদীদের সুবিধে লাভ, এবং সেটা দেখা যাচ্ছে। এবং মাইগ্রেটেড যে জনগোষ্ঠী, হিন্দু জনগোষ্ঠী, তারা আজকে এসে বলছে যে আমরা আমাদের উপর অত্যাচার হয়েছে, এইবার আমরা করবো অত্যাচার, এইবার আমরা অত্যাচার করবো, একদম একদম একেবারেই তাই। এই তো বলছি, এই যে প্রিমিটিভ জায়গায় নিয়ে যাওয়া, ধীরে ধীরে একটা সুশিক্ষিত জাতিকে ধীরে ধীরে আদিমতার দিকে নিয়ে যাওয়া, যেহেতু তার বাকি অংশটা আদিম, ভারতবর্ষের রেস্ট অংশ যেটা, সেই অংশটা তো আদিম, মানে যারা এখন ছড়ি ঘোরাচ্ছে, সেই আদিমতার দিকে একটা যাত্রা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা খুবই মানে দুর্ভাগ্যজনক, খুব লজ্জাজনক। তার চেয়েও বড় কথা হচ্ছে যে খুব ভয়ের, যে সত্যি আগামীতে বাংলার জন্য ঠিক কি অপেক্ষা করছে। কলকাতার মতো জায়গায় এক যুবতী আর একজন যুবতীকে তাকে বলছে যে তুমি বাংলায় কথা বলছো, মানে এটা কি বাংলাদেশ নাকি? একজন অবাঙালি বলছে কলকাতার বুকে। কলকাতার আজকে তুমি যেটা বলে থাকো যে কলকাতার আজকে যে বড় যে ধনী অংশটা, একজনও বাঙালি নেই, একজন বাঙালি না, 100 জন ধনীর একজনও বাঙালি নয়। না বিষয়টা হচ্ছে যে এরা তো এক ভাষা, এক ধর্ম, এক কালচার, এক ইত্যাদি, এইটা এরা ইন্ট্রোডিউস করছে। এটা তো ছিল না রে বাবা। ভারতবর্ষ যখন তৈরি হচ্ছে, পলিটিক্যালি ব্রিটিশরা চলে যাওয়ার সময় এটা তো হাতে পায়ে ধরে বলা হচ্ছে যে আমরা একই, এটা আমরা সব বিবিধের মধ্যে ঐক্য। এইটা নেহেরু প্যাটেলরা, যারা এই ভারত রাষ্ট্রের অন্যতম কারিগর, মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার অন্যতম কারিগর, তারা হরি সিংকে গিয়ে কি বলছে যে আপনার তো কোনো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না, আপনি একেবারে স্বাধীনভাবে থাকলে আপনি ইন্ডিয়ান ইউনিয়নে আসুন, আপনার যা যা ইয়ে সবটাই থাকছে। এইভাবে মানে এই ধরা যাক নিজাম, হায়দ্রাবাদ, তাদেরকে গিয়ে বলা হচ্ছে এরকম, মানে 300টা এরকম প্রিন্সলি স্টেটকে ভারতবর্ষের ইউনিয়নভুক্ত করা হয়েছিল। তো এরকম তো কোনো নিয়ম ছিল না, ব্রিটিশরা এসে ব্যাপারটাকে একটা ইয়ে করে একটা ইন্ডিয়ান বাউন্ডারি বানিয়েছিল। কিন্তু আমি বর্তমানের কথা ভাবছি, বর্তমানের কথা ভাবছি যে মুর্শিদাবাদকে নিয়ে যে প্রচারটা হলো ন্যাশনাল পাকিস্তান, হ্যাঁ মুর্শিদাবাদ পাকিস্তান, হ্যাঁ দখল, হ্যাঁ একেবারেই, এবং সেখানে জামাত দখল করে নিয়েছে। এবং বাংলাদেশের সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেমন কিছু মানবাধিকার সংগঠনের গেছিল, বা কিছু ভিডিওতে যেটা বেরিয়ে এসেছে সেটা হলো যে হাওয়াই চটি পরা বিএসএফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো আছে, এ তো আমরা এর আগে প্রচুর দেখেছি। আর হ্যাঁ, অবাঙালি কোনো অচেনা লোক তারা আসছে, এসে তারা আইডেন্টিফাই করছে, দাঙ্গা করে দিয়ে চলে যাচ্ছে। এরা কার? না এই তো ওই যে 1.5 লক্ষ আইটি কর্মী যে রাজনৈতিক দল বা যে ডেপুট করতে পারে, তারা আরো 1.5 লক্ষ এরকম প্রাইভেট আর্মি তৈরি করতে পারে না, এরকম তো কোনো আমি তো কোনো দিকে কোনো আশার আলো দেখছি না। আশা না, সত্যিই আশার আলো নেই, কারণ আমি অ্যাকচুয়ালি একদম শুরুতে কি করে এই 1.5 লক্ষ আজকে ধরো এই যে মানে এই যে মগজের ভেতরে ঢুকে যাওয়া, এই যে মনস্তাত্ত্বিক একটা ইয়ে করে না, আমি সারা দেশ জুড়ে না আমি জানি না ঢোকা যাবে কি করে, কিন্তু আমার তবুও যেটা বিশ্বাস মনে হয় যে ভারতবর্ষের বাদবাকি অংশের তুলনায় বাংলাতে একটা মিনিমাম পার্সেন্টেজ লেখাপড়া জানা, অ-ক-খ লিখতে পারা লোকজন আছে, এবং এরা কোনটা জল আর কোনটা দুধ এটা বুঝবার মতো মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা, এটাও একটা বড় অধিকাংশেরই নেই, কিন্তু একটা মিনিমাম একটা অল্প সেকশন হলেও সেটা আছে। এই সেকশনটার উপরে ভরসা করা ছাড়া আর কোনো রাস্তা থাকছে না। এবার আমরা জানি না যে আমরা এরকম চেঁচিয়ে কটা মানুষের কাছে পৌঁছতে পারবো, সেটা জ্ঞান নয়, আমার মনে হয় যে এটা কিছু আঁচ করে বাঙালি। হ্যাঁ অবশ্যই, এই যে এত ঢাল তলোয়ার নিয়ে নামা সত্ত্বেও বাংলাকে শেষত দখল করতে পারলো না। হ্যাঁ পারলো না, এর পেছনে তো একটা ব্যাপার রয়েছে। একটা সেকশন, বাঙালির একটা বড় সেকশন, তারা তো এটা বুঝতে পারছে যে অতটা গুড় আতপোয়া নয়। তো সুতরাং তারা যে এই যে শুভেন্দু অধিকারীর মতন লিডাররা,
এই যে ইয়ের মতন, ওই যে একটা কৈলাস বলে একটা ছেলে আসতো উত্তরপ্রদেশ থেকে, হ্যাঁ, একেবারে বর্গী, হ্যাঁ, একেবারেই প্রিমিটিভ, একেবারে অশিক্ষিত, মানে 5 মিনিট 2 মিনিট কথা বলা যায় না, এ বাংলার অবজারভার হয়ে এসছে। মানে এই যে কি পাপ বাঙালির ওপরে এসে পড়েছে, এবং সেই পাপ বাঙালি অত্যন্ত গর্বভরে এখনো নিয়ে চলেছে, এখনো কবিতা লেখে, নানা ধরনের এই সংস্কৃতি করে, সে করুক, সেটা অসুবিধে নেই তাতে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আদপে গিয়ে ঠিক কি দাঁড়াবে, কোথায় গিয়ে পৌঁছচ্ছে, এটি কিন্তু রীতিমতো ভয়ের বিষয়। এবং যেটা হয়ে গেল যে বাংলার যে অর্ধেকের বেশি 2/3 অংশ বিএসএফ এর কন্ট্রোলে গেল। এবার এই বিএসএফ কারা? বিএসএফ শুধু নয়, সেন্ট্রাল এই ইউনিয়নের কর্মচারী যত, এখানে ব্যাংকে ঢুকলে সব অবাঙালি। মানে আরে ব্যাংক ব্যাপারটার জন্ম হচ্ছে কলকাতা শহরে। মানে যদি প্রথম আনুষ্ঠানিকভাবে ব্যাংক বিষয়টা, ভারতবর্ষে লেখাপড়া জানে, অঙ্ক আঁক কষতে পারে, এবিসিডি লিখতে পারে প্রথম বাঙালিরা। তারপর এরা এই সবে স্বাক্ষর হলো কদিন আগে, তাও হয়নি, এখনো ভালো করে হয়নি। এরা নাকি ব্যাংকে পর্যন্ত ম্যানেজার হতে গেলে সবই নাকি অবাঙালি, কেউ বাঙালিরা পায় না, পোস্টালে অবাঙালি। তারপরে ডিএমএসপি ওইসব বড় বড় পোস্টে তো আমি ছেড়েই দিচ্ছি, সেখানে কোথাওই কোনো বাঙালি নেই। ফলত বাঙালি শুধুমাত্র ওই হাবিলদার, সিভিক পুলিশ অথবা এই দোকানের কর্মচারী, এই ডেস্টিনির বাইরে বেরোতে পারছে না। মানে সেই জায়গায় একদম পরিষ্কার দাঁড়িয়ে গেছে। ফলত এই সমস্ত একটা অবাঙালি সেকশন, মানে বিষয়টা হচ্ছে যে ঔপনিবেশিক আগ্রাসন চলছে। একটা উপনিবেশিকতার, মানে বাংলায় উপনিবেশিকতার ইতিহাস 1500 বছরের, আমরা অতীতের ভিডিওতে নিয়ে আলোচনা করেছি। তো সেই 1500 বছর ধরে বাঙালি ঔপনিবেশিকতাতে অভ্যস্ত, শাসিত হতে অভ্যস্ত। কিন্তু এ কোন শাসক? আমরা ব্রিটিশ শাসকদের দেখেছি, তাদের তবু একটা গ্রেড ছিল, তারা শয়তান, এত বড় শয়তান পৃথিবীতে খুব কম আছে ব্রিটিশদের মতো। মানে পৃথিবীর নানা প্রান্তে যে নানা ধরনের মানে ঝামেলা পাকিয়ে তোলা এবং নানা ধরনের সংকট তৈরির জন্য ব্রিটিশদের চেয়ে ভালো ডিজাইন কেউ করতে পারেনি, যেটা এখানে বসেও করে গেছিল। আমেরিকা নিয়েছে, তা অত সুচারুভাবে পারছে না। এই যে আজকেও ইসরায়েল প্যালেস্টাইনের পুরো ক্রিয়েশনটাই ব্রিটিশদের, মানে আজকে যা কিছু ডিসপিউট। সুতরাং এই বাংলাতেও একই কাণ্ড এরা ঘটিয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে যে এটাকে তো মুছতে হবে, বুঝছো? ওটা একটা নতুন বাঙালি জাতীয়তায় আবার নতুন করে জেগে ওঠার একটা প্রয়োজনীয়তা বা একটা সময় এটা এসে দাঁড়িয়েছে। মানে আজকে বাঘাযতীন, রাসবিহারী থেকে শুরু করে আর কি, অরবিন্দ ঘোষ থেকে উল্লাসকর দত্ত পর্যন্ত, বা এম.এন. রয় থেকে সুভাষ বোস পর্যন্ত, এই যে ক্ষুদিরাম থেকে প্রফুল্ল চাকি থেকে কানাইলাল অবধি, বা রবি ঠাকুর পর্যন্ত, সুভাষ বোস থেকে রবি ঠাকুর পর্যন্ত, বা ডিএল রায় পর্যন্ত, এরা যে স্বপ্ন দেখেছিলেন জাতীয়তার, তখন গোটা ভারতবর্ষে কেউ জাতীয়তা বলতে বস্তুটা কি সেটাই জানতো না। তো এরা যে স্বপ্নটা দেখেছিলেন, আর সে তো মানে আজকে তারা বেঁচে থাকলে তো একটা মানে সুইসাইড করতে হতো হয়তো, যে কোন অধঃপতন। তারা তো জানতেন বাংলাটাই ভারতবর্ষ। তো এবার বিষয়টা হচ্ছে যে আজকে যে বাঙালি এই ভয়াবহ দুর্দিন এসে পড়েছে আর কি, তাতে আদপে কি হবে সেটা না জানলেও যেটা খুব স্পষ্টভাবে বলা যায় যে নতুন করে বাঙালি জাতীয়তার যে ভিত্তি, যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতাটা অন্তত প্রতিটি বাঙালিকে পরিষ্কারভাবে বুঝতে হবে। তাকে এটা জানতে হবে যে না, অন্তত এটা জানা উচিত সমস্ত বাঙালির, যে না, তোরা উত্তরপ্রদেশ থেকে যে পুরুতরা আনছিস, সেই পুরুতরা আমাদের পাড়ার মোড়ের গলিতে গলিতে যে পুরুতগুলো আছে, যাদের আমরা হয়তো টিকি ধরে টানতাম ছোটোবেলায়, সেগুলোর থেকে অনেক অনেক অধম। এরা তো 2-4টে সংস্কৃত মন্ত্র জানে, এমনকি এবিসিডিও জানে, ওইগুলো একেবারেই কিছু জানে না। তো এই যে সুপিরিয়রিটির যে সেন্স আর কি, হ্যাঁ, যে নিজের আত্মমর্যাদার যে বোধ, এই বোধে আবার নতুন করে বাঙালিকে দীক্ষিত হতে হবে, জাগতে। আমি জানি না কোনো দেশনায়ক বাঙালির জন্য ভবিষ্যতে অপেক্ষা করছি কিনা, যে আবার নতুন করে বাঙালি জাতিসত্তা এবং যাবতীয় সমস্যার সমাধান করেই আর কি। অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম কোনো সমস্যা ছিল না, এবং আজকেও যেটা চলছে, এই যে মেরে তাড়ানো হচ্ছে যেখান থেকে, সেটা শুধু এরকম নয় যে মুসলিম মেরে তাড়ানো, বাঙালি মানেই সে বাংলাদেশি, এবং তাকে মারো, মেরে তাড়াও এখান থেকে। এবং যা কিছু অন্যান্য জায়গা থেকে, নানা ক্ষেত্রে, বাংলাতে বা এই ব্যাংকে বা রেলে, এসব ক্ষেত্রে হিন্দি রিটেন এক্সাম পাস করতে হবে, নাহলে তার ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে, আইন হয়ে গেছে। এবং এরা করেছে।
কেউ যদি আমি একটা রেলের পরীক্ষা দিয়ে রেলে যদি চাকরি পাই, আমাকে 6 মাসের মধ্যে হিন্দি পরীক্ষায় পাশ করতে হবে। তো এটা তো বাধ্যতামূলক ছিল না। 16টা ভাষা যেটা সংবিধান স্বীকৃত এবং যেটা ইয়েতে রয়েছে আমাদের, যে কোনো অফিসিয়াল কাজ। আমি রাষ্ট্রপতিকে বাংলায় চিঠি লিখতে পারি, আমার এই কনস্টিটিউশনাল রাইটস রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বাংলায় চিঠি লিখতে পারি, তার রেসপন্সিবিলিটি। সেটা পড়ে দোভাষী দিয়ে পড়ুক আর এআই দিয়ে পড়ুক, পড়ে তাকে আমাকে আমার ভাষায় উত্তর দিতে হবে। এটা আমার রাইট কনস্টিটিউশনাল। এটা যেন মুছে গেছে এবং এটা বিশ্বাস করছে সবাই যে আপনি ভারতীয়, আপনি হিন্দি বলবেন না, মানে এটা হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। বাংলার এই ইতিহাস তো রয়েছে যে বাংলা অন্য সংস্কৃতি যারা বাংলার সংস্পর্শে এসছে, বাংলার ওপর আরোপিত হয়েছে, বাংলা তাদেরকে হজম করে নিয়েছে, গ্রাস করেছে এবং হজম করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বলছি আমি যে হ্যাঁ, এই যে এইটা দিয়েই তো কম্পোজিট কালচার ডেভেলপ করেছিল। বাংলার যে কম্পোজিট কালচার, এটা অ্যাকচুয়ালি নেই তো কোথাও। কিন্তু ডেঞ্জার হচ্ছে যে বাঙালি নিজে এই উৎকর্ষে অবস্থান করবার পরেও সে নিজেকে নিকৃষ্ট ভাবছে। বিপদটা এইখানে। আমি উত্তরপ্রদেশের এই ছেলে ছোকরা নিয়ে মোটেই আতঙ্কিত নই, আমি আতঙ্কিত বাঙালিদের নিয়ে। বাঙালি ছেলে ছোকরাকে নিয়ে আমার প্রচন্ড আতঙ্ক রয়েছে। এখন যে এখন যে ডেঞ্জারটা সেটা অন্য জায়গায়। সেটা হলো যে একটা অর্থনৈতিক আগ্রাসন যেটা ঘটে গেছে। হ্যাঁ, এ তো ঘটে গেছে কি, এ তো 1905 থেকে সে ইয়ে হয়ে গেছে, যেটা ঘটে গেছে অধোগতি। হ্যাঁ, এখন একটা ধর্মীয় আগ্রাসন চলছে, ভাষাগত একটা আগ্রাসন চলছে এবং সর্বোপরি যে আগ্রাসনটা আসতে পারে সেটা হলো যে রাষ্ট্রীয় আগ্রাসন। একেবারেই সেইটা নিয়েই তো আমাদের আলোচনা, যে বাংলায় সেনা নামবে। সেই রাষ্ট্রীয় আগ্রাসন আসবে কিনা সেই শঙ্কায় আমরা শঙ্কিত। এবং বাঙালি জাগছে না কেন? কোনো, আমি এটাই বলছিলাম যে বাঙালি কনভিন্স। আসলে এগুলো সবই অর্থনৈতিক হতাশা। অবশ্যই, এটা তো ঠিকই। আমি তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মালিকের ভাষা যেহেতু হিন্দি, সে কর্মচারীগুলো হিন্দি বলার চেষ্টা করে। কে কত ভালো হিন্দি বলবে সে তত মালিকের কাছের লোক হবে। এই যে কালচার এটা চালু হয়ে গেছে জুড়ে, এবং এই হতাশা হলো মানে আর কি ব্যাকবোন। না তবু তো হ্যাঁ, একেবারে এইখান থেকেই তো ফ্যাসিজম জন্মায়, বা জন্মায় কি জন্মেছে। কিন্তু তবুও আমার যেটা মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। আমি মনে করি যে বাঙালি জাতির উঠে দাঁড়ানো অসম্ভব নয়, সম্ভব। এবং আমাদের ওই বেথেলেমে কবে আবার সেই নতুন স্টার উঠবে আর কি, সে তো আমরা জানি না। কিন্তু কোথাও কোনো তারকা উঠবে আর কি, তার উঠবে আর কি, তারা উঠবে, এর অপেক্ষায় আমাদের থাকতে হবে। এবং বিষয়টা হচ্ছে যদি ওঠে তাহলে আমাদের দলবল বেঁধে যেতে হবে। যেভাবে বেথেলেমে 300 কিলোমিটার দূর থেকে 2000 বছর আগে হাঁটতে হাঁটতে মানুষ এসেছিল। আমি উদাহরণটা দিলাম আর কি। তো বিষয়টা হচ্ছে যে আমরা এই বিষয়টা নিয়ে আমি প্রথমেই বলেছি যে বাংলাতে সেনা নামবে কিনা। বাংলায় তো অলরেডি অর্ধেকের 2/3 অংশ, বেশি অংশ প্যারামিলিটারিতে আয়ত্তে চলে গেছে। তো এবার বিষয়টা হচ্ছে যে এরপরে বাকি যেটুকু রয়েছে খুবই সামান্য কাজ। একটা কনসেন্ট ম্যানুফ্যাকচারিং চলছে এবং বাঙালিদেরও একটা বড় অংশ এটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে হ্যাঁ, বাঙালি খুব নোংরা জঘন্য জাতি, একেবারে অসহ্য, অ্যালাউ করা যায় না এদের। এবং এটা সর্বত্র গোটা ভারতবর্ষ জুড়ে চলছে এবং বাঙালি দেখলেই মেরে খেদাও এবং তারা আসলে বাংলাদেশি ইত্যাদি ইত্যাদি প্রচার চলছে আর কি। তো যাই হোক, ওই বিষয়টা হচ্ছে যে সেখান থেকে দাঁড়িয়ে বাঙালিকে আবার উঠে দাঁড়াবে। আমাদের কবিরা আর কি জগৎসভায় শ্রেষ্ঠ আসনের স্বপ্ন দেখতেন বা সেই কথা বলেও ছিলেন। তা আমি জগৎসভায় শ্রেষ্ঠ আসন তো অনেক দূরের বিষয়, অনেক বড় বিষয়। সে হয়তো বাঙালির সে যোগ্যতায় আজকের অন্তত যা পরিস্থিতি, বাঙালির সেই যোগ্যতা নেই জগৎসভায় গিয়ে পৌঁছানোর, কোনো দিক থেকেই নেই, কোনো বিভাগেই নেই। কিন্তু তবুও একটি মানে অধঃপতিত জাতি হিসেবেও তার যে নিজস্ব যে সত্তা, সেটাকে টিকিয়ে রাখা, সেটাকে বাঁচিয়ে রাখা, সেটা নিয়ে এগিয়ে চলা, সে দারিদ্র, দুঃখ, অন্ধকার যা কিছুই থাক না কেন, সেই সবটা নিয়ে তার একসাথে এগিয়ে চলবার এই যে বাসনা, এটা আমরা মনে করছি যে গোটা জাতির মধ্যে এই ভাবনার জাগরণ একদিন আসবে। তো আমরা এই লক্ষ্যে মানুষের কাছে এই কথা বলে যাব, আপনাদেরকেও বলবো যে এটা নিয়ে আলোচনা হোক, কথা হোক। নমস্কার, ভালো থাকবেন।